রবীন্দ্রনাথ কাজী নজরুল ইসলামের নোবেল চুরি করে নিছে। এই ঘটনা কি আপনারা জানেন? যদি এই ঘটনা না জেনে থাকেন তাহলে চলুন আজকে এই ঘটনা নিয়ে বিস্তারিত আলোচনা করি। শৈশবে শুনে আসছি আমাদের এই অঞ্চলে, মানে দক্ষিণ অঞ্চল যেটা বরিশাল অঞ্চলের, বরিশাল, পটুয়াখালী, ভোলা যেগুলো ওই অঞ্চলটা বলেন, আমি পটুয়াখালীর। তো পটুয়াখালী ওই অঞ্চলে আমরা ছোটবেলায় শুনে আসছি, অনেকেই বলতো, অনেক শিক্ষিত লোক, তখনকার শিক্ষিত যারা, তারা বলতো যে রবীন্দ্রনাথ নাকি নজরুলের নোবেল চুরি করে নিছে। রবীন্দ্রনাথ গীতাঞ্জলির জন্য যেই নোবেলটা পেয়েছে সেটা নাকি নজরুল প্রাপ্য ছিল এবং সেটাকে চুরি করে নিয়েছে এক প্রকার, মানে মানে এটা ওটা বুঝিয়ে তারপর নিয়েছে। এই কথা এখনো আমাদের ওই অঞ্চলে অনেক মানুষ বিশ্বাস করে, এখনো অনেক শিক্ষিত মানুষও বিশ্বাস করে। শিক্ষিত মানুষ কেন বললাম, 5 6 বছর আগের একটা ঘটনা বলি। আমি একবার পটুয়াখালীতে গেলাম, তো একটা রেস্টুরেন্টে বসে খাচ্ছি। তো আমার পিছনে একটা কলেজের দুজন টিচার, আমি তাদের চিনি। তো তারা দুজনে আলোচনা করতেছে, কি কি যেন আলোচনা, হঠাৎ করে বলতে আসছে, ধর মিয়া, যেই দেশের নজরুলের নোবেল রবীন্দ্রনাথ চুরি করে নিয়ে যায়, সেই দেশের মানুষ আর ভালো বলবো কি, সব চোর। মানে তারপর আবার আরেকজনে বলতে আছে যে ভাই, মানে অপরজনে বলতে আছে না রবীন্দ্র, এ নিয়ে তারা, মানে ওই যে টিচার, সেও বিশ্বাস করে যে রবীন্দ্রনাথ নজরুলের নোবেল চুরি করে নিয়েছে। এমনকি কম বেশি এখনও আমাদের ওই অঞ্চলে যদি আপনি গিয়ে এই কথা বলেন, তাহলে আপনি এর সত্যতা যাচাই করতে পারবেন। যদি বিশ্বাস না হয় তাহলে পটুয়াখালী অঞ্চলে যারা আছেন তারা অবশ্যই একটু দেখলে দেখবেন যে অন্তত এখনও অনেক মানুষ এই জিনিসটা, এই মিথটা বিশ্বাস করে। এখন এই মিথের কারণটা কি? এই মিথের কারণ হলো আপনার আমাদের দেশে রবীন্দ্রনাথকে বিরোধী বানানো, রবীন্দ্রনাথের প্রতি ঘৃণা জন্মানো, রবীন্দ্রনাথকে একটা সাইড করে ফেলে নজরুল ইসলামকে আমাদের প্রায়োরিটি দাও। কিন্তু এই যুগে এসে এই মিথ তো আর টিকে থাকে না। যেই মিথ আমাদের যখন মানুষ জানতো কম, বা আমাদের উন্নয়নের অগ্রসর একটু কম ছিল, আমাদের যোগাযোগ মাধ্যমটা কম ছিল, তখনকার মানুষ হয়তো এগুলো বিশ্বাস করত। কিন্তু বর্তমান প্রজন্মকে এই মিথ বিশ্বাস করিয়ে লাভ নাই, কারণ বর্তমান প্রজন্ম জানে যে কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্ক কী ছিল, কতটা মধুর ছিল, কতটা ভালো সম্পর্ক ছিল, তাদের ভিতর কতটা আন্তরিকতা ছিল। এই ইতিহাস বর্তমান প্রজন্ম জানে, বর্তমান প্রজন্ম খুঁজে খুঁজে এগুলো জানে। তো কাজেই এই মিথ এখনকার প্রজন্ম বিশ্বাস করবে না। আর এই মিথের কারণ কি, সেই ঘটনাটা আগে আমি বলি যে যদি রবীন্দ্রনাথ নজরুলের নোবেল চুরি করেই থাকে, আমি বললাম, ধরেন আপনাদের কথা আমি বিশ্বাস করলাম, তাহলে একটা যুক্তিতে আসি। রবীন্দ্রনাথ 1913 সালে গীতাঞ্জলির জন্য নোবেল পুরস্কার পান, আর কাজী নজরুল ইসলামের জন্ম 1899 সালে। তো কাজী নজরুল ইসলামের জন্ম যেহেতু 1899 সালে, আর রবীন্দ্রনাথ নোবেল পেয়েছে 1913 সালে, তো আপনার হিসাব করে দেখেন যে যেই ছেলেটা জন্মগ্রহণ করে 1899 সালে, সেই ছেলেটার 1913 সালে কত বছর বয়স? 14 বছর। আর একটা ছেলে 14 বছর বয়সে কিভাবে নোবেল পায়? তার নোবেল কিভাবে আরেকজন চুরি করে ছিনিয়ে নিয়ে যায়? মানে এই যুক্তি আমার মাথায় আসে না। আপনার মাথায় আসবে? যেই মানুষগুলো এই জিনিসটাকে বিশ্বাস করে, তাদের মাথায় কিভাবে এই যুক্তিগুলো খেলে আমি বুঝি না। এবং যারা এগুলো বলে, তারা আবার এটার পক্ষে যুক্তি দিয়ে
এটা সত্যতা যাচাই করেও মানে চেষ্টা করে তারা। কিন্তু আমার কথা হলো যে কাজী নজরুল ইসলাম, তার বয়স তখন 14 বছর, তার সাথে রবীন্দ্রনাথের সাথে তখন কিন্তু কোনো সম্পর্ক নাই। কারণ কাজী নজরুল ইসলাম সে 14 বছর বয়সে কিন্তু সে চুরুলিয়ায় ছিল, সে কিন্তু ওখান থেকে কলকাতায়ও আসেনি। কাজী নজরুল রবীন্দ্রনাথের সাথে তো তার দেখা হওয়ার কথাই না। যেই লোকটা 1905 সালে বঙ্গভঙ্গ রদের ঘোষণার সময় কাজী নজরুল মানে রবীন্দ্রনাথের সেই আমার সোনার বাংলা লিখে যে হাতে রথি পরিয়ে দিছিল, সেই রথি পড়ার সময়টায় কাজী নজরুল ইসলাম গ্রামে বসে শুনছে যে রবীন্দ্রনাথ ঠাকুর এতে, তখন সে বাচ্চা ছেলে, সে তখন লেটোতে গান করে, একটা লেটোতে প্রথমে ব্যাঙ্গাসি হিসেবে কাজ করছে, এটা ওটা টেনে দিছে, তারপরে সে তারপরে গান গেয়েছে। তো গান গাওয়ার পরে সে ওখান থেকে লেটো ছেড়ে টেরে তারপরে আস্তে আস্তে করে সে লেটো একদল ছেড়ে আরেক দলে গেল কাজী নজরুল ইসলাম, তারপর আরেকটা দলে, এভাবে করে সে একটা সময় তার পুরুলিয়া গ্রাম ছেড়ে দিল। সেখান থেকে সে গানের জন্য এবং টাকার কিছু বেশি টাকা পাওয়ার জন্য, যে জীবন ধারণের জন্য সে শহরে আসলো। শহরে এসে সে সেখানে শহরের গানের দলের সাথে যোগ দিল, সেখানে গান গাচ্ছে এবং সে তার লেখাপড়ি মানে করার জন্য চেষ্টা করছে। সে বিভিন্ন জায়গায় এই সময়টায় তার এদিকে গেল। এরপরে সে যখন 1913 সালে কাজী নজরুল ইসলামের সাথে রবীন্দ্রনাথের তো কোনো সম্পর্কই ছিল না। তো তাহলে এই মিথগুলো প্রচলিত করেছিল কারা? এই মিথ আমাদের অঞ্চলে এখনো গেলে অনেক মানুষকে, বয়স্ক মানুষকে যদি জিজ্ঞেস করেন, তারা ঠিকই এটাকে মানে বলবে যে হ্যাঁ, এটা তো আমরা জানি। কিন্তু আমার এই যুক্তি আসে না যে যে লোকটার সাথে দেখাই হয়নি তখন, সেই লোকটা কিভাবে তার নোবেল চুরি করে নিয়ে যায়। এই প্রশ্ন কি আপনাদের মাথায় কাজ করে না? এমনকি অনেকে যুক্তি তর্কের ক্ষেত্রে এটা অনেকেই বলতে শুনেছি, আর এখন মানে এই প্রজন্মের কাছে এখন একটু কম শুনি, কিন্তু বেশ কিছু বছর আগেও শুনেছি যে রবীন্দ্রনাথ চোর, রবীন্দ্রনাথ নোবেল চুরি করে নিয়ে গেছে। এমন কথা হলো। এরপর এও হলো যে নজরুল ইসলামকে ক্ষতি করে অসুস্থ করে ফেলছে রবীন্দ্রনাথ, কারণ হলো তার বোনকে বিয়ে দিবে তাই। এখন এই জিনিসগুলো এখনো আমাদের অঞ্চলে জিজ্ঞেস করবেন, পাবেন। কথা হলো না হয় রবীন্দ্রনাথকে যে অসুস্থ করে, নজরুলকে অসুস্থ করছে ক্ষতি করে, মানে ফকির পাকড়া দিয়ে খেতি বা না করে, যেটা মানে ফকির পাকড়া বিশ্বাস করে যারা তো এইভাবে করে নাকি কাজী নজরুল ইসলামকে অসুস্থ করে ফেলছে। তার বোনকে নাকি কাজী নজরুল ইসলামের সাথে বিয়ে দেওয়ার ইচ্ছে ছিল এবং তাকে কবিত্ব থেকে যেন সে কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথের চেয়ে বড় কবি না হয়ে যায়। এই ইতিহাস আমার শৈশবে আমি শুনে আসছি। আপনি শুনছেন কিনা আমি জানি না, কিন্তু আমি শুনে আসছি। এমনকি প্রমাণে মানে আমাদের এই অঞ্চলে এই যে বয়স্ক মানুষদের কাছে জিজ্ঞেস করলে এই শৈশবের ইতিহাস পাবেন, যে আমি ভুল বলছি কিনা। এখন দেখুন যে তার অসুস্থজনিত কারণ যেটা, সেইটা নিয়ে যে মিথ রচনা করছে, সেটার এই যুক্তিটা আমরা পরে আসি, আগে তার নোবেলের যুক্তিটা দিয়ে আসি। তো এখন দেখেন যে যেই লোকটার সাথে কাজী নজরুল ইসলামের লেখালেখি শুরু করেন, তার লেখা প্রথম গল্প প্রকাশ পায় হলো তিনি যখন 1920-21 যখন তিনি প্রথম বিশ্বযুদ্ধের জন্য বাঙালি প্লাটুনে তিনি জয়েন করেন এবং ওখানে বসে তারই এক কলিগ সৈনিক নূরের তার জীবন কাহিনীকে তিনি একটা ছোট গল্প লিখেন এবং এই গল্পটা যখন তিনি কলকাতায় পাঠান একটা ম্যাগাজিনে, এবং এই ম্যাগাজিনে এই লেখাটা তার প্রকাশ হয়। এই তার লেখালেখি জীবনটা তার এখান থেকে শুরু হয়। তো হ্যাঁ, কাজী নজরুল ইসলাম লেটো শুরু করেছেন অনেক আগে, ছোটবেলা থেকেই লেটোতে গান
করতেন, গান বানাতেন, গান গাইতেন, এটা করতেন। কিন্তু প্রকাশিতভাবে তার লেখা প্রকাশিতভাবে প্রথমে সেই বিশ্বযুদ্ধের সময়, সেটা হলো 1920-এর দিকে। তো আর রবীন্দ্রনাথ তখন, মানে রবীন্দ্রনাথ নোবেল পেল 1913 সালে। তো কিভাবে চুরি হয়, এই প্রশ্নটা আপনাদের কাছে রেখে গেলাম। এবং রবীন্দ্রনাথকে আমরা বিরোধী মনে করি, আমাদের এই দেশে রবীন্দ্রনাথকে একটা এগেনস্ট করা হচ্ছে। রবীন্দ্রনাথের অনেকভাবে রবীন্দ্রনাথকে হেয় করে, মানে রবীন্দ্রনাথকে কিভাবে অপমান করা যায়, বা এটা অনেক আগে থেকেই চেষ্টা করে আসছে, শুধু যে বর্তমানে সেটা না। কারণ আমি আমার ছোটবেলায় এই মিথ শুনছি যে রবীন্দ্রনাথ কাজী নজরুল ইসলামকে খ্যাতি পাতা করে অসুস্থ করে ফেলছে, কারণ হলো যে তার সাথে যেন বড় কবি হতে না পারে। এই কথা আমি ছোটবেলায় শৈশবে শুনে আসছি। এখন কথা হলো যে আমরা কি এটা জানি যে কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথের যে স্মরণসভা, সেই স্মরণসভায়ও কিন্তু শ্রাদ্ধ যেটাকে, সেই শ্রাদ্ধেও কিন্তু নিজের হাতে সেই শ্রাদ্ধের প্রোগ্রাম করে আসছে। তখনও তিনি সুস্থ। কাজী নজরুল ইসলাম যখন অসুস্থ হয়ে পড়ছে, তখন তো রবীন্দ্রনাথ মারা গেছে। এই ইতিহাস আমরা জানি না। এরপর কাজী নজরুল ইসলাম কিন্তু রবীন্দ্রনাথের ওই সময়টায় রবির স্মরণে, ওই রবীন্দ্রনাথের যেদিন শ্রাদ্ধ, ওই দিন কিন্তু রবির স্মরণে কবিতাও লিখেছে। তো তাদের সম্পর্কটা দেখুন। যদি আপনার নোবেল চুরি করে নিত, যদি আপনাকে ক্ষতি করত, মানে আপনি, তাহলে তাকে বুঝতে পারতেন যে আপনি এটা, সে আমার শত্রু, তাহলে তাদের ভিতরে দাগ কুমড়ো সম্পর্ক থাকতো। আর এমনি কবিদের ভিতরে দাগ কুমড়ো সম্পর্ক থাকে। সেখানে কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথের সম্পর্কটা কতটা অটুট ছিল, সেটা আমরা না জেনে আমরা তাদের নামে বিরোধ, মিথ রটাইয়া বেড়াই। এগুলো অনেক আগে থেকেই রটানো হচ্ছে, না হলে আমি আমার শৈশবে এটা শুনতাম না। আজ থেকে আরো 20-25 বছর, 30 বছর আগে মানুষ বিশ্বাস করত, তাহলে ওই সময় তো রটাইছে। শুধু যে এখন রবীন্দ্রনাথকে বিদ্বেষী না, এখন শুধু রবীন্দ্রনাথ বিদ্বেষী না, ওই সময়টা রবীন্দ্রনাথকে বিদ্বেষী ছিল, না হলে এই মিথগুলো তো আমাদের এই অঞ্চলে রটাইতো না। তাহলে এই মিথগুলো কারা রটালো? এই মিথগুলা যে মানুষ বিশ্বাস করে, আমার বাপ দাদা চাচারা বিশ্বাস করে গেছে, তাদের বিশ্বাসটা আপনি কি ভাঙতে পারছেন? পারেননি। এই মিথগুলা, তারা কিন্তু এই মিথ্যে জিনিসগুলো বিশ্বাস করেই তারা বড় হয়েছে এবং তাদের সময় চলে গেছে। তাদের প্রতি একটা রবীন্দ্রনাথের একটা প্রতি একটা ঘৃণা আসে, বা ওই যে মানুষগুলোকে ছোটবেলায় দেখতাম যে বলতো, তাদের প্রতি দেখতাম যে রবীন্দ্রনাথ প্রতি অবজ্ঞা, রবীন্দ্রনাথ প্রতি ঘৃণা, যে কাজী নজরুল ইসলামের মতো একটা। আমিও ছোটবেলায় যখন শুনতাম এদের কাছে, আমারও রাগ লাগতো। হ্যাঁ, রবীন্দ্রনাথের মতো লোক, এত বড় লোক, এই লোকটাই কাজী নজরুল ইসলামের মতো একটা লোকের এই করছে, তার নোবেল চুরি করে নিয়েছে। কিন্তু আমার মাথায় তখন যখন, এটা হলো একদম ছোটবেলায়, যখন বুঝতাম না, বা যখন এটা আপনারও এইতে রাগ যাক। কিন্তু আস্তে আস্তে যখন জানতে শিখলাম, এবং এই থেকেই না কাজী নজরুল ইসলাম এবং কাজী রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি না আমার কেন যেন একটা আকৃষ্ট হয়ে যায়, এদের জানার জন্য আগ্রহ। জানি না, হয়তো এই কারণেই কাজী নজরুল ইসলামকে নিয়ে বাংলাদেশের থিয়েটারে এবং মিডিয়ায় দুটো বড় কাজ হয়। থিয়েটারে বাংলাদেশের থিয়েটার মঞ্চে নাগরিক নাট্যাঙ্গনে, নাগরিক নাট্যাঙ্গন দলের মাধ্যমে একটা আপনার শো হয়, সেটা হলো আকাশে ফুটেছে ফুল লেটো কাহন। সেটা হলো কাজী নজরুল ইসলামের ছোটোবেলার, মানে সেই লেটোর গানের রিলেটেড, এবং কাজী নজরুল ইসলামের যে লেটো গানে কীভাবে বেড়ে উঠছে এবং বঙ্গভঙ্গের ইতিহাস, এইসব মিলিয়ে এটা মূলত লেখা রতন সিদ্দিকী, ঢাকা ভার্সিটি বাংলা বিভাগের টিচার রতন সিদ্দিকী স্যারের। এরপরে এসে বিটিভি ধারাবাহিক নাটক করলো দুরন্ত নজরুল। কেনই না কোনোভাবে কেমনে যেন আমি এই নাটকের সাথে সম্পৃক্ত হয়ে গেলাম।
এই নাটকের কাজী নজরুল ইসলামের বড় ভাই ক্যারেক্টার সাহেবজান করলাম। এই নাটকের ডিরেক্টর প্যানেলে ছিলাম। এই নাটকের মানে এটা না, কাজী নজরুল ইসলামকে তখন পুরো তার বায়োপিকটা করতে গিয়ে তাকে তার অজানাকে জানা হলো। আর আমি ছোটবেলা থেকে বললাম না যে এই সব মিথ শুনতে শুনতে রবীন্দ্রনাথ নজরুলের প্রতি একটা আকৃষ্টতা বেড়ে যায়। এদের প্রতি কোথায় কোনো কিছু একটু যদি অজানা থাকে বা এদের সম্বন্ধে একটু অজানা কিছু পাই, আমি ওটাকে জানতে চাই বা আমি পড়ি, আমি ওটাকে জানি। তো কাজেই এই যে মিথগুলো আমাদের সৃষ্টি হয়েছে, এই মিথগুলো সৃষ্টি করেছে কারা? নজরুল ইসলামকে যদি বড় করা হয়, রবীন্দ্রনাথকে অপমান করা হয়, তাতে কি সাহিত্যকে বড় করা হবে নাকি সাহিত্যকে অপমান করা হবে? তাতে কি নজরুলকে বড় করা হবে? তাতে তো নজরুলকে অপমান করা হবে। কারণ একটা মিথ্যে মিথ দিয়ে একজন গুণীজনকে আরেকজন গুণীজনকে অপমান করছেন, একজন গুণীজনকে বড় করতে আরেকজন গুণীজনকে। কিন্তু এই কাজী নজরুল ইসলামকে এক সময় অনেক মুসলমান প্রদেশে নিষিদ্ধ করেছিল। কেন করেছিল? সেই প্রশ্নের উত্তর চাই। আজকে যারা মানে আজকে কাজী নজরুল ইসলামকে আপনি বড় করতে চান, এক সময় কাজী নজরুল ইসলামকে নিষিদ্ধ করেছে, তার লেখাকে নিষিদ্ধ করেছে। কেন? কারণ তিনি কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি। এবং তিনি যদি বেঁচে থাকতেন এবং এই মিথগুলো শুনতেন, তিনি এই সব মানে যারা তার এই মানে আমজনতা ফ্যান হতে চাচ্ছে, ভক্ত হতে চাচ্ছে না, তাদের অস্বীকার করতেন। কাজেই বন্ধুরা, যারাই এই মিথ শুনছেন বা এই মিথ করছেন, মানে শুনে আসছেন বা আজকে প্রথম শুনলেন, অবাক হয়েন না। এরকম মিথ, এরকম মিথ্যে গল্প আপনাদের সামনে যে কেউই রচনা করে দিতে পারে। আর রবীন্দ্রনাথ নজরুল এই দুজনের ভিতরে তো পার্থক্য গড়ে দিচ্ছে আমাদের এই বাঙালি, আমাদের এই বাংলাদেশি। রবীন্দ্রনাথ নজরুলকে আলাদা ডিভাইডেড করে দুজনেরকে পার্থক্য করে দিচ্ছে এবং দুজনকে একজন আরেকজনকেও হীন করে ফেলছে। আসলে কি এই দুজন কি পার্থক্যের মানে পার্থক্যের মতো? দুজনের সৃষ্টিকর্ম আলাদা, দুজনের সৃষ্টিকর্মী দুইজন গুণী এবং দুজনের সম্মানযোগ্য। আমি দুজনকেই শ্রদ্ধা ও ভালোবাসি এবং দুজনকেই বুকে অনুভব করি এবং বুকে পুষে রাখি। তো আজকের জন্য এটুকু। আর সবাই ভালো থাকবেন। আর ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার দিতে পারেন। ভালো থাকবেন।